রামের মিছিল করলে মনে হচ্ছে যেন সন্ত্রাসবাদীরা মিছিল করছে। সরকার উত্তেজনা তৈরি করছে, সরকার দাঙ্গার প্ররোচনা দিচ্ছে। সরকারের এ ধরনের অবস্থান এবং এ ধরনের মিডিয়া হাইপের কারণে এক শ্রেণীর মানুষ মনে করছে যে তাদের বিরুদ্ধে রামচন্দ্রের মিছিল হচ্ছে। সরকার তো মিছিলের উপর পাথর মারাতে লোককে উৎসাহিত করছে। রামের দেশে রামের মিছিল হবে না, তুই চীনে গিয়ে মিছিল হবে? আশ্চর্য ব্যাপার। মিছিল তো হবেই। স্বাভাবিকভাবেই যেখানে স্লোগান দেয় ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, যেখানে আজাদ কাশ্মীরের সমর্থকেরা আছে, সেখানে ইফতার পার্টি হবে কিন্তু রামনবমীর পুজো হবে না। এটাই তো স্বাভাবিক। এ রাজ্যের মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরে দাঁড়িয়ে সরাসরি বিজেপির এই হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলতে পারেন, তো তিনি তো বার্তা দিয়েই দিয়েছেন, আর তারই প্রতিধ্বনি হচ্ছে জায়গায় জায়গায়। এগুলো সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান তারই প্রতিফলন। তৃণমূল বুঝিয়ে দিচ্ছে এই সরকারটা রাম বিরোধী সরকার, এই সরকার হিন্দু উদ্বাস্তু বিরোধী সরকার। এই সরকারের সঙ্গে ভারতের বহমানতা, ভারতের ঐতিহ্য, ভারতের পরম্পরার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং তার প্রতি তারা শ্রদ্ধাশীল নন। আনন্দের কথা। আরে রাম ভারত, ভারতই রাম, সবাই রামের কাছে আত্মসমর্পণ করুক, এটাই তো কাম। কিসের অসুবিধা আছে? মুখ্যমন্ত্রী নেমে পড়ুন কালীঘাটের ওখান থেকে একটা মিছিল নিয়ে। অনেক মিছিল হচ্ছে এবার তো স্বতঃস্ফূর্ত ভাবে, বহু জায়গায় মিছিল হচ্ছে। কোনো না কোনো মিছিলে মুখ্যমন্ত্রী থাকুক। মুখ্যমন্ত্রী দাঁড়ালে তার মিছিলের একটা উচ্চতা অন্য জায়গায় যাবে, সেটা একটা বার্তা যাবে সমস্ত সম্প্রদায়ের কাছে যে না, এই সরকারটা রাম বিরোধী নয়, এই সরকারটা অন্য কারোর পক্ষে নয়, এই সরকারটা ভারতের যে নির্দিষ্ট শ্রদ্ধা, সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য, পরম্পরা এবং ভারতের আত্মমর্যাদার প্রতীক যে রাম, তার পক্ষে। খুব ভালো হয় মুখ্যমন্ত্রী যদি মিছিলে আসে। আমরা তো মুখ্যমন্ত্রীকে বলছি, উনি বিজেপি কোথাও কোনো মিছিল অর্গানাইজ করছে না। মিছিল করছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। এটা তাদের শ্রদ্ধা, তাদের ভক্তি, তাদের বিশ্বাস, মর্যাদা পুরুষোত্তমের প্রতি তাদের অর্ঘ্য, তারা মিছিল করছেন। হ্যাঁ, তবে একটা নিরাপত্তাহীনতা এবং সংঘবদ্ধতার প্রশ্ন অবশ্যই আছে। রাম নবমীর আগে অষ্টমী থেকে একেবারে রামনবমীর মুডের মিছিল, এবং সেই মুডের মিছিল যে হচ্ছে তাতে দেখা যাচ্ছে তরোয়াল খেলা চলছে, ধাতব অস্ত্র রয়েছে। যদিও আদালতের গাইডলাইন রয়েছে যে অস্ত্র ছাড়া মিছিল করতে হবে, মূলত ধাতব অস্ত্র ছাড়া মিছিল করতে হবে। সেই জায়গায় দেখা যাচ্ছে তরোয়াল খেলা চলছে, হাতে আরো নানান ধরনের ধাতব। দেখুন, মানুষের জন্য আদালতের জন্ম হয়েছে, আদালতের জন্য মানুষ জন্মায়। আদালতকেও মনে রাখতে হবে যে সশস্ত্র মিছিল যদি বন্ধ করতে হয় তাহলে সমস্ত সম্প্রদায়ের বন্ধ করতে হবে, এটা চলে না কোনো। এখন রাম তো আর কাকের পালক নিয়ে ওই রাবণের দিকে ছড়েনি, যুদ্ধ করেনি, তার তীরটা লোহারই ছিল, ওইটি চালিয়েছিলেন মনে হয়। কি কোথায় মিছিল করছে অস্ত্র নিয়ে আমার জানার কি আছে? আমার সামনে যেটা পড়বে মিছিলে সেখানে ঢুকে পড়বো। আমি কি রামের বাইরে নেই? একটু রামনবমীর আগে চলছে অন্য কিছু প্রসঙ্গ আছে, চাকরি আলা আমার একটা আছে। শিরূপা মিত্র চৌধুরী তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে মালদা বিতর্কিত নয় তো? না না শান্তি তৈরি হতে পারে, শান্তি হতে পারে, আমাদের সামরিক বাহিনী নামানোর প্রয়োজন। মালদার দেখুন, উনি মালদার আমাদের বিধায়ক, উনি মালদার সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে কথাটা বলতেই পারেন। পাশে মুর্শিদাবাদে বলা হচ্ছে 30% হিন্দুকে কেটে 1 ঘন্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেবে।
আর মালদার বিভিন্ন জায়গায় হিন্দু শোভাযাত্রার উপরে আক্রমণ হচ্ছে, কালী ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। তো এই প্রেক্ষিতে উনি বলেছেন। ভাবছি যে আপনারা একটা যে আপনারা বারবার বলছেন যে বিজেপির প্রত্যেকটা নেতা কর্মী তারা রামনবমী পালন করবে। এই যে বিজেপির নেতা কর্মী কোথাও গিয়ে বিজেপি দল হিসেবে একটা স্বীকৃতি পাচ্ছে, কিভাবে দেখছেন? কেন্দ্রীয় নেতারা তো বারবার বলছেন যে কোথাও যেন দলীয় পতাকা না থাকে, হিন্দু হিসেবে নেতা। আপনি কোথা থেকে এই খবরগুলো সংগ্রহ করেছেন আমার জানা নেই, কিন্তু বিজেপির নেতা কর্মীরা প্রতিবারই রামনবমীর মিছিলে অংশগ্রহণ করে। কিন্তু বিজেপি রামনবমীর মিছিল কোথাও অর্গানাইজ করছে না। যদি সেটা করতো তাহলে সেটা হতো সবচেয়ে বড় দুর্ভাগ্যের, এবং রামও তাতে দুঃখ পেতেন। কারণ হিন্দু সমাজ এতটা দুর্বল হয়ে যায়নি যে বিজেপির উপর নির্ভর করে রামকে তার জন্মদিন পালন করতে হবে, রামকে পথে নামতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সারা দেশের মানুষের সঙ্গে কালকে রামনবমী পালন করবেন। না না, এটা কোনো রাজনীতির ব্যাপার না। আমাদের বারবার বলছি মুখ্যমন্ত্রী আসুন, মুখ্যমন্ত্রী ওখানেই যাচ্ছেন। মুখ্যমন্ত্রী যে কোনো মিছিলে অংশগ্রহণ করতে পারেন। হিজাব পরে এলে আবার সেখানকার লোকেরা আপত্তি করবে কিনা আমার জানা নেই, তবে উনি আসতেন। তৃণমূলের তরফ থেকে একটু সময় বলা হয়েছে যে দিলীপ ঘোষ এত বড় বড় কথা বলছেন, কিন্তু দিলীপ বাবু খড়গপুরের রেল কোয়ার্টার কেন আটকে রেখেছে, কেন দখল করে রেখেছে, সেটাও কি রামের ইচ্ছা? বিজেপির নেতৃত্ব কি বলবেন? দেখুন, এই সমস্ত ব্যক্তিগত আক্রমণ তৃণমূল কংগ্রেস করছে, সেটা সরাসরি প্রশ্ন করুন। ওটা রেলমন্ত্রী আর দিলীপ ঘোষের বিষয়, আর তৃণমূলের বিষয়, কারণ তৃণমূল প্রশ্ন করেছে। ওটা কম্পিটেন্ট অথরিটিকে জানতে চান তিনি আটকে রেখেছেন না তাকে দেয়া হয়েছে, তিনি তার ভাড়া দিচ্ছেন। তাকে ঠিকঠাক করে খবর দিন, তারপরে অভিযোগ করবেন। কে? বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে। সিপি কে বলুন না যে যতগুলো অর্ডার আছে বিভিন্ন কর্পোরেশনের, যে বাড়ি ভাঙা আরে সব কাদের ঢুকিয়েছে ভাই এখানে এখানে। ওনাকে বলুন একটু ধর্মতলাটাকে পরিষ্কার করতে। ধর্মতলায় যেভাবে দখল হয়ে আছে সেটাকে পরিষ্কার করতে। কলকাতার পুলিশ কমিশনারকে একটু দায়িত্ব নিতে বলুন। বেআইনি ভাবে যত সরকারি জমি দখল হয়ে আছে হাইকোর্টের অর্ডারের পরেও সেখানে অর্ডারগুলো কমপ্লাই করতে। পশ্চিমবঙ্গে অস্ত্রের ঝঞ্ঝনানি যা চলেছে সেটাকে বন্ধ করতে, একটু অস্ত্র উদ্ধার করতে। তারই তো নেতৃত্বে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোচ্ছেন না। ওই দিকে একটু মন দিন। হিন্দু সমাজ, ভারতীয় সমাজ শক্তিশালী, তারা রামের বদনাম হোক এ ধরনের কোনো কাজ করবে না। উনি বারবার কেন প্ররোচনা দিচ্ছেন? এগুলো ওনার বক্তব্য নয়, টিউটর স্টেটমেন্ট। উনি চাকরিজীবী। যেরকম পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, এটা বার্তা দেওয়া হচ্ছে। থাকবে রাস্তায়, হ্যাঁ, মনিটরিং হবে, ড্রোন থাকবে, সমস্ত পুলিশের কালকে ছুটি বাতিল করা হয়েছে, যুদ্ধযুদ্ধ পরিস্থিতি। না না, ওর মধ্যে তো বলছি যেন সন্ত্রাসবাদীদের মিছিল চলছে। কলকাতা শহর যেন কিছুদিনের জন্য অতীতের কাশ্মীর হয়ে গেছে। মানে এটা দেখানো হচ্ছে, একটা বার্তা দেওয়া হচ্ছে মৌলবাদীদের কাছে, ধর্মান্ধদের কাছে, যে আমরা রাম বিরোধী। আমরা চাই না রামের মিছিল কলকাতায় হোক, রামের নামের জয়ধ্বনি হোক, কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতায় আদালতের কারণে আমাদের দিতে বাধ্য হচ্ছে। কিন্তু আমরা আপনাদের সঙ্গে আছি। সুপ্রিম কোর্টের নির্দেশে যে 25,752 জনের চাকরি গিয়েছে, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করার কথা আগামী 7 তারিখ অর্থাৎ সোমবার। তার আগে 5 তারিখে যে ছবি দেখা গেল, হঠাৎ করে তাদের প্রতিনিধি দল তারা কুণাল ঘোষের কার্যালয়ে গিয়ে কুণাল ঘোষের সঙ্গে পৃথক বৈঠক করলেন। কুণাল ঘোষ তাদের আশ্বাস দিলেন দীর্ঘ আলাপচারিতার পর তাদের যা বক্তব্য তা সংগ্রহ করে রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেস। মানে এত বছর ধরে মামলা চলছে, এখনো রাজ্য সরকার প্রকৃত বক্তব্যের সন্ধান পাননি। আমাদের দলের পক্ষ থেকে দাঁড়িয়ে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগের সঙ্গে সঙ্গে এই সম্ভাবনা, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর অবসান হতে পারে। এটা তো আমাদের দলের পক্ষ থেকে আগেই বলে দেওয়া হয়েছে।
কারণ একমাত্র যোগ্য অযোগ্যদের সেগ্রিগেট করতে পারে তৃণমূল কংগ্রেস, কারণ তারা কাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে সেগুলোকে তারা চেনে। তাই যারা চাকরি কিনেছে তাদের কারণে আজকে এতগুলো ছাত্রছাত্রী যাদের মেধার মর্যাদা দেওয়া হলো না, তারা প্রতারিত হলেন, তাদের জীবন যৌবন লুট হয়ে গেল, পরিবারগুলো ধ্বংসের দিকে এগিয়ে গেল, এর জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেস তার সরকার এবং পর্ষদ যদি মনে করে একদিন কেন 3 দিনের মধ্যেই তারা যোগ্য অযোগ্যকে তার মধ্যে একটা পৃথকীকরণ করে দিতে পারে, কিন্তু সেটা তারা করবে না দলকে বাঁচানোর স্বার্থে। কিন্তু বিষয়টা হচ্ছে যে রাজ্যের সরকারের প্রধান মুখ্যমন্ত্রী হুম। তথা তৃণমূল কংগ্রেস দলে এখন পর্যন্ত প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সোমবার বৈঠক করবেন। তার আগে দলের অন্যতম না না, বৈঠক করার তো কোনো প্রয়োজন নেই। উনি বৈঠক করে কি হবে? যাদের চাকরি গেছে তারা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারেন, মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের অভিভাবক। কিন্তু সেই অভিভাবকেরই দল তো এই পরিস্থিতি তৈরি করেছে, তার সরকার করেছে। দীর্ঘদিন ধরে তো মামলা চলছে, এতগুলো শুনানি হয়েছে, হাইকোর্ট বুঝতে পারলো না, সুপ্রিম কোর্ট পর্যন্ত বুঝতে পারলো না। যে শব্দবন্ধ ব্যবহার করেছে, যে শব্দ চয়ন করেছেন মহামান্য বিচারপতি সর্বোচ্চ আদালতে, তারপরে আর মুখ্যমন্ত্রীর বৈঠকের কি প্রয়োজন থাকে? মুখ্যমন্ত্রী সরাসরি যোগ্য অযোগ্যদের মধ্যে পার্থক্য করে চিনিয়ে দিন যে এদের চাকরিগুলো কেনার চাকরি আর এদের চাকরিগুলো পরীক্ষা দেওয়ার চাকরি। এটাই তো বিষয়। এই যে মুখ্যমন্ত্রীর বৈঠক, তারা তো যারা যে বৈঠক করছেন তারা তো পরশুদিন গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করার কথা। তার আগে কার্যালয় ব্যক্তিগত বৈঠক। সেটা কারা গেছেন তারা বলবেন, কারা কিভাবে কোথায় আন্দোলন করবেন, কখন করবেন, কার টেবিলের সামনে করবেন তারা বোঝেন। আমরা বলেছি যে যাদের চাকরি খোয়া গেছে, যাদের মেধা প্রতারিত হয়েছে, তাদের সঙ্গে দল আছে, আমাদের পার্টির আছে। আমরা নতুন করে আর রাজনীতিকরণের কোনো প্রয়োজন নেই। এই সরকারের পরিবর্তন হলে, নতুন সরকার এলে তারা উপযুক্ত বিচার পাবে। এই আবহে তো একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, এটা চাকরি যারা হারিয়েছেন তাদের তরফ থেকে। হুম। সেক্ষেত্রে আবার কুণাল ঘোষ তিনি বলেছেন যে তারা বলছেন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করবো, নবান্ন অভিযান করবো, তারা দায়িত্ব জ্ঞানহীন কথা বলছেন। দেখুন, এই মুহূর্তে সবচেয়ে বড় সত্য যেটা, সেটা হলো পশ্চিমবঙ্গের শিক্ষিত এক শ্রেণী মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ছেলেমেয়ের জীবন যৌবন লুট হয়ে গেছে, তাদের চাকরি হারিয়েছে তৃণমূলের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। যারা যোগ্য অযোগ্যের মধ্যে কোনো সীমারেখা টানতে পারেনি, যাদের সেই ক্ষমতা থাকা সত্ত্বেও সেটা তারা করেনি শুধুমাত্র তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য, তারপরে কে কোথায় মিছিল করবে, তৃণমূলের কি বিবৃতি, এগুলো কি কোনো গ্রহণযোগ্যতা আছে? বিক্রি বাটা করেছিল তৃণমূল কংগ্রেস, দায়ী তারা, তারা বুঝবে। এবিপি আনন্দে কুণাল ঘোষ 2024 সালে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, যা সাম্প্রতিককালে আবার ভাইরাল হয়েছে এবং তাকে এই দুটি জায়গা আবার বিভিন্ন জায়গায় সমাজ মাধ্যমে মানুষ প্রশ্ন তুলছে। তাতে কুণালকে বলতে শোনা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত, টাকা তুলছিলেন সেটা দল 2021 নির্বাচনের আগে থেকে জানত, তা জেনেও দল কিছু করেনি। প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ আরো জানা গেছে, তিনি যখন জেলবন্দী, তৃণমূলের এক দাপুটে নেতা 7.5 লক্ষ টাকার বিনিময়ে একজনকে চাকরি করে দেবে বলেছিলেন। তিনি কনসেশন করতে, ঘুষে ডিসকাউন্ট করতে একজন পুলিশ আধিকারিককে নিয়ে জেলবন্দী কুণাল ঘোষের কাছে গিয়েছিলেন চিরকুট লিখতে। এই যে জেলের বসে কুণাল ঘোষ বা তৎকালীন তৃণমূল নেতা তার থেকে ঘুষে ডিসকাউন্ট করানো বা চাকরি বিক্রি পার্থ চট্টোপাধ্যায় জড়িত ছিল 21-এর আগেই তৃণমূল জানতো, বলছেন কুণাল ঘোষ 2024। সত্য কথাই বলেছে কুণাল ঘোষ, তো আগে অনেক সত্য কথা বলেছে। কুণাল ঘোষের সত্যটা যাতে সামনে না আসতে পারে সেজন্য নজিরবিহীন ভাবে কলকাতা পুলিশ বিকৃত শব্দ মুখ দিয়ে বার করে গাড়ির বনেট চাপড়ে সংবাদ মাধ্যমে তাকে কাছে আসতে দেয়। সেদিনের সেই কুণাল ঘোষ অন্য, আর আজকের কুণাল ঘোষ বিবৃতি দিচ্ছেন গুলিয়ে দেবার জন্য। এটা কিন্তু মানুষ বুঝতে পারছে। যার এই পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে এত বড় প্রাতিষ্ঠানিক লুট একা টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এটা অনুমোদন এবং অনুপ্রাণিত হয়েই আজকে গোটা দল মিলে লুটটা করেছে। কুণালের এই যে আপনার কথা সূত্র ধরে বলছি, কুণালের এই যে সত্য কথন আপনি যেটা তুলে ধরছেন, এটা কি আজকে বিরোধীদের হাতিয়ার হয়ে উঠছে এবং দলেরই একজন? দেখুন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই।
মানুষ তৃণমূলকে ভালোবেসেছিল, মানুষ তৃণমূলকে তারপরে চিনে গেছে, মানুষ তৃণমূলকে এখন প্রত্যাখ্যান করছে। মানুষ একটা পরিবর্তন চেয়েছিলেন এবং প্রতিক্রিয়ার কারণে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। তৃণমূল কংগ্রেস এসে কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করেনি। সুতরাং কুণাল ঘোষের বক্তব্যকে আর নতুন করে মানুষের হাতিয়ার করতে হবে না। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন, তারা তৃণমূলকে বিসর্জন দেবার জন্য বদ্ধপরিকর। দাড়িভিট কাণ্ডে রাজেশ এবং তাপসের মা তারা অভিযোগ করেছিলেন, মামলা করেছিলেন এবং তার নিরিখে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই দাড়িভিট কাণ্ডের অন্যতম অভিযুক্ত দুই শিক্ষক তাদের সেদিন নিয়োগ করা হয়েছিল, গৌরাঙ্গ মল্লিক ও উর্দুর জন্য সানাউল্লাহ রহমানি, তাদের আজকে চাকরি থেকে বরখাস্ত করানো বা চাকরি গেল। এবং সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু ছাত্রদের মায়ের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছিল, এদের নিয়োগ না করা হলে সেদিন তাপস বা রাজেশকে মরতে হতো না। এতেই দেখা গেল এতদিন পর 2018 20শে সেপ্টেম্বর যেমন এর মধ্যে একটা আইনি জটিলতা আছে, এ নিয়ে বিরাট কিছু মন্তব্য করার প্রয়োজন নেই। এই দুজন শিক্ষকরা যে ওখানে চাকরি নিয়েছিলেন, এখন তাদের তো আর তারা স্বইচ্ছায় হেঁটে স্কুলের মধ্যে ঢুকে গিয়ে একটি কাগজে সই করে এক সরাসরি শিক্ষকের চেয়ারে গিয়ে বসে পড়েননি, তাদের বসিয়ে দেওয়া হয়েছিল। দাড়িভিট কাণ্ডের জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার, তৃণমূল কংগ্রেসের এক গোয়ামি, তৃণমূল কংগ্রেসের ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ। তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি। চাকরি প্রার্থীদের যারা কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেছেন তারা বলেছেন যে সিবিআই এর দায়িত্ব ছিল প্রমাণ করার, তাদের মনে একটা সন্দেহ জেগেছে। তারা বলছেন যে ওয়েমার্কশিটের গন্ডগোল আছে, এটা কোথা থেকে এই অভিযোগগুলো তারা জানতে পারলেন, তারা পেলেন। নাইসার যিনি অফিসার, যিনি গাজিয়াবাদে থাকেন, পঙ্কজ বানসাল, তার ছাদ থেকে পাওয়া গিয়েছিল ওয়েমার্কশিট, তার বাড়ির ছাদে বসেই গভীর চক্রান্ত হয়েছে। তা দেখুন, যাদের চাকরি গেছে তারা কি বলছেন, তারা তাদের কাছেও নিঃসন্দেহে কোনো ইনফরমেশন আছে, এটা তারাই প্রতিক্রিয়া দিতে পারবে। আমরা আমাদের অবস্থান এক্ষেত্রে স্পষ্ট করেছি যে সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক লুট এর কারণেই আজকে এতগুলো ছাত্রছাত্রী জীবন যৌবন ধ্বংস হয়েছে। এর থেকে মুক্তি পাওয়ার রাস্তা একটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেওয়া। তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী সরে যান, তৃণমূল কংগ্রেস যদি সরে যায় তখন প্রকৃত তথ্য সামনে আসবে, তখনই সেগ্রিগেশন সম্ভব। আর তৃণমূল কংগ্রেস যদি মনে করে 3 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারে, সেটা হচ্ছে কারা যোগ্য কারা অযোগ্য তার মধ্যে একটা ব্যবধান তৈরি করে দিতে। আমাদের যিনি এই মামলার কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন এবং যিনি বর্তমানে বিজেপির সাংসদ, তিনি বলেছেন মুখ্যমন্ত্রীকে দিদি বলে সম্বোধন করে যে দিদি যদি দায়িত্ব নেন তিনি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং দীর্ঘদিন এই মামলার শুনানি থেকে তিনি এই আত্মবিশ্বাসী যে এটার যোগ্য অযোগ্য কে বাছাই করা সম্ভব। সরকার এগিয়ে আসুক। শুরুতেই খুব হতাশা, উদ্বেগ, হুম। অযোগ্যরা তাদের বিরুদ্ধে যোগ্যরা বসে গেছে। এখন এই পরিস্থিতি থেকে কবে তারা নিষ্পত্তি পাবে কেউ জানেন না। হোয়াটস নেক্সট? তাদের জন্য তো এটা হঠাৎ করে দেখুন, আমার কাছে কোনো টিয়া পাখির খাঁচা নেই, আমি জ্যোতিষী নই, আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই, সাধারণ বিজেপির কর্মী। আর আমরাও বিজেপি অত্যন্ত সাধারণভাবে মানুষকে বলছি, সহজভাবে, তৃণমূলের বিসর্জন ছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গ মানুষের সামনে কোন পথ খোলা নেই এবং মুক্তি নেই। এই গভীর অসুখকে যদি সমাজ থেকে সরিয়ে দিতে হয় তাহলে তার একটাই পদ্ধতি, গণতান্ত্রিক ভাবে তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ করে দিতে হবে। নওশাদ সিদ্দিকী তিনি আইনি নোটিশ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। ওয়াকফ বিলের ভোটাভুটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হাজির নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে অভিষেক নওশাদ সিদ্দিকী একটা লিগ্যাল নোটিশ হাজির ছিলেন দাবি করে নওশাদ মিথ্যাচার করছে বলে নওশাদ বলেছিলেন দেখুন, নওশাদের রাজনৈতিক অবস্থান ভিন্ন, রাজনৈতিক বক্তব্য ভিন্ন, কিন্তু নওশাদ লড়াই করছে দুর্নীতির বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে। এবার তৃণমূলের সঙ্গে ওদের কখন সম্পর্ক ভালো হচ্ছে কখন খারাপ হচ্ছে তো আমাদের জানা নেই, এটা ওদের পারিবারিক ব্যাপার হয়ে গেছে। আর সঙ্গে পশ্চিম মেদিনীপুরে যারা চাকরি হারিয়েছে তারা বলছেন যে 7 তারিখের যে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় করবেন সেখানে তারা আসবেন, একটা অংশ বলছেন আসবেন না, একটা অংশ বলছেন যে আমরা আসবো কিন্তু বলার জন্য আসবো, কোনো শোনার জন্য আসবো, শুধু শুনতে আসবে, শুধু শুনতে আসবো। শুধু ঘোষণা শুনতে নয়,
তারা আলোচনা করতে আসে, বলছেন পূর্ব মেদিনীপুরে এ নিয়ে আমরা আগে থেকেই কোনো মন্তব্য করতে চাই না। যারা যারা নোট দিয়ে চাকরি পেয়েছেন, যাদের কাছ থেকে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, তাদের তো চেনে তৃণমূল কংগ্রেস। সেটা তো আপনারাও চিনতে পারবেন না, আমরাও চিনতে পারবো না। যে দিয়েছে সে জানে, আর যে যাকে দিয়েছে তাকেও সে জানে। তাদের তো জানা পুরো বিষয়টা। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রামনবমী মিছিলে কালকে যদি বাধা দেওয়া হয়, অনুমতি নেই, কেন যাচ্ছেন, বা কোথাও একজন পরিচিত মুখকে বলা হলো আপনাকে এই মিছিলে হাঁটতে দেওয়া যাবে না, রাজ্য বিজেপির ভূমিকা কি হবে? রাজ্য বিজেপি নেতৃত্বের ভূমিকা কি হবে? পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ, সংখ্যাগরিষ্ঠ সমাজ এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। তারা এখন নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার করছে। সুতরাং যে কোনো বাধা যদি দেয়, সেই বাধাকে প্রতিহত করার, বাধাকে গুঁইয়ে দেবার, বা যেখানে বাধাপ্রাপ্ত হবে সেখানে শুয়ে পড়ে রামের কাছে প্রার্থনা তারা করবে, যে যেভাবে পারে তার বিরুদ্ধে লড়াই করবে। এটা তো রাম বিরোধী লড়াই চলেছে। সেই লড়াইতে আপনার পাশে থাকবেন রাজ্য বিজেপির পক্ষ থেকে? দেখুন, বিজেপি থেকে রামকে তো কোনোদিন কেউ আপনারা বিচ্ছিন্ন করতে পারবেন না। রাম ভারত, ভারতী রাম, আর সেখানেই বিজেপি। এরপরে তো তারা রাজনীতি শেষ।